হুম, তুমি এবার খেয়ে নাও, আমি রুমে যাই, ফ্রেশ হতে হবে। কেন, তুমি খাবে না? আমি খেয়ে আসছি। এটা বলে আজিন উপরের রুমে চলে যায়। সন্ধ্যা থেকে আজিনের পেটে কিছুটা ব্যথা শুরু হয়, তবুও আজিন পড়তে বসে। কিন্তু ঘন্টাখানেক পর থেকে তার পেট ব্যথা অনেকটা বেড়ে যায়। তার ওয়াশরুম যাওয়া আসা শুরু হয়। অমিত তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতেছিল। আজিনের অমিতের সামনে দিয়ে এরকম ওয়াশরুমে আসা যাওয়া করতে অস্বস্তি অনুভব হচ্ছে, কিন্তু সে না গিয়েও পারছে না। আজিনকে এরকম 10 মিনিট পর পর ওয়াশরুমে যাওয়া আসা করতে দেখে অমিত এবার আজিনকে বলেই ফেলে, তুমি কি প্রতিযোগিতা শুরু করলে নাকি? মিনিটে কতবার ওয়াশরুমে যেতে পারো? তুমি ঠিক আছো তো? আজিন তখন ওয়াশরুমের দরজার সামনে ওয়াশরুম থেকে বের হয়েছে। আজিন অমিতকে বলে, আমি ঠিক আছি, তবে আমার পেট প্রচণ্ড ব্যথা করছে। এটা বলে সে বিছানায় শোয়ার জন্য বিছানার পানে পা বাড়ায়, কিন্তু বিছানার কাছে আসতেই সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। অমিত আজিনকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আজিনের কাছে যায়। আজিনের মাথা নিজের হাঁটুতে নিয়ে গালে আলতো হাতে কয়েকবার থাবা দিয়ে বলে, এই শোনো, চোখ খোলো, তুমি ঠিক আছো? আজিনের কোনো প্রতিবাক্য নেই দেখে অমিত অস্থির হয়ে পড়ে। আজিনকে নিচ থেকে পাজা খুলে তুলে বিছানায় শুয়ে দিয়ে সবাইকে ডাকতে থাকে। মা, সুরাইয়া, রনি। আর আর্জেনের হাত দুটোর তালু মেসেজ করতে থাকে। সাথে পাশে থাকা পানি পাত্র থেকে পানি নিয়ে আর্জেনের চোখে মুখে দিতে থাকে, কিন্তু আর্জেনের কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে সবাইকে এত ডাকার পরও সবাই যখন আসছে না, অমিত তখন দরজার কাছে গিয়ে ডাকতে থাকে। সবাই এবার অমিতের ডাক শুনতে পেয়ে রুম থেকে ছুটে আসে। এসে আজরিনকে এ অবস্থায় দেখে সবাই মুহূর্তেই অস্থির হয়ে পড়ে। রনি তখন তাদের পারিবারিক ডাক্তারের কাছে কল দিয়ে আসতে বলে। আধা ঘন্টার মধ্যে ডাক্তার এসে পড়ে। অমিত ডাক্তারকে সব কিছু খুলে বলে। অমিতের কথা শুনে রনি বুঝতে পারে আজরিনের কেন এমনটা হয়েছে, তবু সে অমিতের ভয়ে চুপ করে থাকে। ডাক্তার আজরিনকে দেখার পর বলে, ওনার ফুড পয়জনিং হয়েছে। জাহানারা বিবি ডাক্তারের কথা শুনে হতবাক হয়ে বলে, ফুড পয়জনিং? কিন্তু আজরিন তো ফুড পয়জনিং হওয়ার মতো কোনো খাবার খায়নি। তখন রনি মাথা নিচু করে অপরাধী ভঙ্গিতে বলে, আসলে আজকে আজরিন ফুচকা খেয়েছে, তাই হয়তো। রনির কথা শুনে সবাই রনির দিকে তাকায়। ডাক্তার তখন বলে, এই জন্যই তো উনি অতিরিক্ত ঝাল খেয়েছে, না হলে অতিরিক্ত ফুচকা খেয়েছে। আমি ওষুধ দিচ্ছি, একটু পরে ওনার জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। অমিত বলে ওঠে, আপনার কাছে কি ওষুধ আছে না বাইরে থেকে আনতে হবে? না, এগুলো তো কমন রোগ, তাই এগুলোর ওষুধ আমাদের সাথেই থাকে। তোর ওষুধ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আজিনের জ্ঞান ফিরে। আজিন চোখ মেলে সবাইকে আশেপাশে দেখে আর নিচু ধূসর স্বরে বলে, তোমরা সবাই এখানে? সুরাইয়া বলে, এখানে থাকার মতো নিজের অবস্থা করলে, তাই আমরা এখানে। রনি বলে ওঠে, তোকে আমি কত না করেছি, এত খাস না, এত খাস না। শুনলি না আমার কথা? এখন দেখলি তো এত ফুচকা খাওয়ার ফল কি অবস্থা হলো তোর। আজিন হাস্য মুখে শোয়া থেকে উঠে বসতে নিলে সুরাইয়া আজিনকে বলে, দাঁড়াও। তারপর সুরাইয়া আজিনের কাছে গিয়ে বিছানার সাথে বালিশ দিয়ে বলে, এবার হেলান দিয়ে বসো। রনিকে উদ্দেশ্য করে আজিন বলে, তুমি আমায় বললে কম খাওয়ার জন্য, তো কি? এরই মধ্যে অমিত ডাক্তারের দেওয়া ওষুধ আর গ্লাসে করে পানি এনে আজিনকে খেতে দেয়। আজিন অমিতের চেহারা দেখে বোঝা যায় রাগে মানুষটা আগুন হয়ে আছে। আজিন ওষুধ খেয়ে নিলে জাহানারা বিবি বলে, আমরা আসি তাহলে, তুমি বরং একটু বিশ্রাম নাও। এটা বলে চলে যায়। রনি ও জাহানা বিড়বিড় পিছন পিছন চলে যায়। জাহানারা বিবি আর রনি চলে গেলে সুরাইয়া অমিত আর আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোমরা জানো, আমি এক মুহূর্তের জন্য ভাবছি কোনো সুখবর আছে, কিন্তু ডাক্তার আমার ভাবনায় জল ঢেলে দিল। এটা বলে সুরাইয়াও চলে যায়। সুরাইয়ার এ কথাই অমিত বিরক্ত হলো। আজরিন লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু এদিকে ভয়ও পাচ্ছে এটা ভেবে যে সবাই তো চলে গেল, এবার অমিত তাকে কি যেন বলে কথা শোনায়। কিন্তু না, অমিত তাকে কিছু বলে না, বরং সে আজরিনকে বিশ্রাম নেওয়ার জন্য রুমে লাইট অফ করে নিজে ল্যাপটপ নিয়ে বেলকনিতে চলে যায়।
পরের দিন সকালবেলা আজিন ফ্রেশ হয়ে নিয়ে নিচে নেমে আসে। সুরাইয়া একা একা কিচেনে নাস্তা তৈরি করছে। আজদিনের পানে নজর পড়তে সুরাইয়া বলে ওঠে, এখন ঠিক আছি। কাল আমি কি ভয়টাই না পেলাম। আজিন মৃদু হেসে বলে, ভয় পেয়েছো? তাহলে রুম থেকে আসার সময় কি বললে? ওইটা তো ভাইকে রাগানোর জন্য বলছি। আচ্ছা, এটা বলে আজরিন চারপাশ তাকিয়ে সুরাইয়াকে বলে, আজকে যে মাকে কোথাও দেখতে পাচ্ছি না। ছিল তো এতক্ষণ এখানেই, বাবা ডাক দিছে তাই রুমে গেছে। ও, তো আমায় এখন কি করতে হবে বলো? আজকে তোমায় কিছু করতেই হবে না, তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। না, আমার শরীর এখন ঠিক আছে, তুমি বলো কি করতে হবে। বললাম না আমি একা পারবো, তোমায় কিছু করতে হবে না। জানি তো তুমি অলরাউন্ডার, তবু বলো না, আমার ভালো লাগবে। তোমার এত যে কাজ করার শখ, তাহলে যাও, আমার তো খাবার বানানো প্রায় শেষ, তুমি বরং টেবিলে নিয়ে যাও, একটু পর বাবা আর রনি খেতে বসবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে আশরাফ শিকদার নাস্তা করার জন্য আসে। ওনার পিছে পিছে জাহানারা বিবিও আসে। আশরাফ শিকদার আজিনকে খাবারের টেবিলে দেখে বলে উঠলেন, মা, তুমি ঠিক আছো? কাল রাতে বাসায় আসার পর তোমার মায়ের থেকে সবটা শুনলাম। অনেক রাত ছিল তো, তাই আর দেখা করি নাই। জি বাবা, আমি ঠিক আছি। মেয়ে মানুষ তুমি, এসব খাবার তোমার প্রিয় হতে পারে, তবুও পরিমাণ মতো খেলেই তো হয়। খেতে না করবো না, তবে বলবো পরের বার থেকে খেলে পরিমাপ মতো খাবে। আজরিন বিনয়ী স্বরে বলে, আচ্ছা বাবা। তোমার পড়াশোনার কি অবস্থা? পরীক্ষা তো ঘনিয়ে আসলো, প্রস্তুতি কেমন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হইলেই ভালো। এই কয়েকটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ থেকে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আজিনকে এসব কথা বলতে বলতে আশরাফ শিকদার খাওয়া শুরু করে দেয়। আজিনও উপরে চলে যায় অমিতকে ডাকার জন্য। বিকেলে কোচিং শেষে আজিন যখন সেন্টার থেকে বের হলো, তখন আজিন ঐশীকে বলে, এই নেই, এটা আমার রনি ভাইয়ের নম্বর। ঐশী বিস্ময়কর ভাবে আজরিনের দিকে তাকিয়ে বলে, ওনার নম্বর দিয়ে আমি কি করব? আরে রেখে দে, যদি কখনো আমায় কল দিয়ে না পাওয়া যায়, তুই আমার ভাইকে কল দিয়ে খোঁজ নিতে পারবি। ঐশী আজরিনের কথা শুনে হাস্যময় মুখে বলে, ও আচ্ছা, ঠিক বলছো। আজিন ঐশীকে ওই দিন বিদায় দিয়ে চলে আসে। পরীক্ষার সময় ঘনিয়ে আসে, আজিনের পড়ার চাপ বেড়ে যায়। রাতে খাবার দাবার শেষে অমিত শুয়ে পড়ে আর আজিন টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসে। আজরিন অনেকক্ষণ পড়াশোনা করার পর টেবিলের মধ্যেই বইয়ের ওপর ঘুমিয়ে পড়ে। একটু পর অমিতের আংশিক ঘুম ভেঙে যায়। টেবিল ল্যাম্পের আলোতে রুমটা আধারে আলোকিত হয়ে আছে। সে পাশ ফিরে আজিনের বালিশের পানে তাকালে দেখে আজিন তার পাশে নেই। তারপর সে পরের টেবিলের দিকে তাকায়, দেখে আজিন এখনও পরের টেবিলে। ভেবে নেয় আজিন হয়তো এখনও পড়াশোনা করছে। অমিত দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকায়, দেখে ঘড়িতে তখন রাত 2টারও বেশি বাজে। অমিত আজিনকে উদ্দেশ্য করে নিদ্রান্ত ধূসর বলে, এই মেয়ে শুনছো? রাত তো অনেক হলো, পড়াশোনা করা ভালো, কিন্তু এত রাত জেগে পড়লে অসুস্থ হয়ে যাবে তো। এবার ঘুমাতে আসো, অনেক পড়া হয়েছে। অমিত কথাটা বলার পর কিছুটা চুপ থাকে, কিন্তু আজিনের কোনো প্রতিক্রিয়া নেই। অমিতের বিষয়টা অস্বাভাবিক মনে হয়। সে তখন আজিনকে ভালোভাবে দেখার জন্য বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা হাতে নেয়। মোবাইলের টর্চ অন করে। আজিনের পানে তাক করলে দেখতে পাই মেয়েটা বইয়ের ওপর শুয়ে আছে। অমিত তখন বলে ওঠে, এই তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? কিন্তু আজিনের কোনো প্রতিবাক্য নেই। আজিনের এরকম নির্বাক থাকায় অমিত নিজেকে নিজে বলে, সত্যি কি ঘুমিয়ে পড়লো নাকি? এটা বলে সে বিছানা থেকে উঠে আজরিনের কাছে যায় আর আজিনকে দেখে বলে, বাহ, যা ভাবলাম তাই তো হলো, ম্যাডাম দেখি সত্যি ঘুমিয়ে পড়েছে। অমিত আজরিনকে জাগানোর জন্য তাকে কয়েকবার ডাকে, কিন্তু আজরিনের কোনো প্রতিক্রিয়া নেই। তারপর অমিত অনেক ভেবে একটি পথ বেছে নেয়। সে আজিনকে পাজো কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। কোলে নেওয়াতে তার হাতে থাকা ঘড়ির মধ্যে আজিনের চুল সংবদ্ধ হয়ে যায়। অমিত যখন পিছন থেকে হাত বের করতে যায়, তখন ঘড়িতে সংবদ্ধ থাকা আজিনের চুলের মধ্যে টান লাগে। আজিনের ঘুম ভেঙে যায়। সে
নিদ্রান্ত ঝাপসা চোখ মেলে তাকালে টেবিল ল্যাম্পের মিটমিটে আলোয় অমিতকে তারপর ঝুঁকে থাকতে দেখে। সে অমিতকে ভেবে নেয় অন্য কেউ, তাই শঙ্কা হয়ে চিৎকার দিয়ে ওঠে। আরজিনের চিৎকার দেওয়াতে অমিত অন্য হাতে আরজিনের মুখ চেপে ধরে আর নিচু স্বরে চাপা শক্ত করে বলে, এই এত রাতে চেঁচাচ্ছ কেন? আর ঘনঘনিয়ে নিজেকে বলে, এতক্ষণ এত ডাকলাম উঠলো না, আর এখন সামান্য চুলে টান লাগাই জেগে গেল। কণ্ঠস্বর শুনে আরজিন বুঝতে পারে এটা অমিত। সে নিজের হাত দিয়ে অমিতের হাত মুখ থেকে সরিয়ে নেয় আর ভীতিকর স্বরে অমিতকে বলে, কি করছেন আপনি? অমিত বিস্ময়কর স্বরে বলে, আমি কি করছি মানে? তুমি পড়ার টেবিলে বসে ঘুমাচ্ছিলে, তাই আমি তোমাকে বিছানায় নিয়ে আসলাম। তারপর অমিত তড়িঘড়ি করে আজরিনের মাথার পেছন থেকে হাত বের করতে নিলে আজরিনের চুলে টান লাগাই সে ব্যথায় উপস করে বলে ওঠে, লাগছি তো। অমিত আজরিনকে বলে, তুমি উঠে বসো। আজরিন নির্বাক হয়ে বলে, কেন? উঠতে বলেছি, উঠো না। এত প্রশ্ন করো কেন? আমার ঘড়ির সাথে তোমার চুল সংবদ্ধ হয়ে আছে। তুমি উঠে বসলে আমি ঘড়ি থেকে চুল ছাড়িয়ে নিতে পারবো। আজরিন শোয়া থেকে উঠতে উঠতে বলে, তো আপনি আমায় ডেকে নিতেন। আজরিনের এ কথাই অমিত তিক্ততার সাথে বলে, তোমার কি মনে হয় আমি তোমায় ডাকি নাই? নাকি এটা ভেবে আছো যে আমার মন চাচ্ছিল তোমার কোলে নিতে, তাই তোমায় না ডেকে সোজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিলাম? না, আমি সেটা ভেবে বলি নাই, আপনার ভালোর জন্যই বললাম। এর মধ্যে অমিত ঘড়ি থেকে চুল ছাড়িয়ে নিয়ে বিছানার যে পাশে ঘুমায় সে পাশে চলে যায়। তার হাত থেকে ঘড়ি খুলতে খুলতে নিজেকে নিজেই নিচু গলেই বলে, প্রতিদিনই তো ঘড়ি খুলে ঘুমাই, আজ কেন মনে নেই? ভুল আমারই। ওরে ডাকার পর যখন সজাগ হচ্ছিল না, তখন উচিত ছিল এক জগ পানি মুখে ঢেলে দেওয়ার। আর এটাও তো ঠিক, মেয়েটা টেবিলের উপর ঘুমিয়ে পড়ুক বা ওয়াশরুমে, তাতে আমার কি? আমি কেন এত আদিক্ষেতা দেখাতে গেলাম? কে জানে মেয়েটা এখন কি ভাবলো। এসব ভাবতে ভাবতে সে বিছানায় শুয়ে পড়ে। আজ শুক্রবার, প্রতিদিন যাই হোক না কেন শুক্রবারের দিন শিকদার পরিবারের সবাই বাড়িতে থাকে, যার কারণে ওই দিন সকালবেলায় সবাই একসাথে নাস্তা খেতে বসে। নাস্তা খাওয়ার একটা পর্যায়ে রনি বলে উঠল, আজকে অনেক দিন হলো আমার সবাই একসাথে কোথাও বেড়াতে যাই না। আজকে তো সবাই বাড়িতে আছি, তাহলে আজকে আমরা সবাই বাইরে কোথাও গেলে কেমন হয়? সুরাইয়া প্রবল চাঞ্চল্যকর চেহারা নিয়ে বলে ওঠে, ঠিক বললে, অনেক দিন হলেও কোথাও যাই না। তার থেকে বড় কথা, আজরিনকে নিয়ে আমরা এখানেও বাইরে কোথাও বেড়াতে যাইনি। এর মধ্যে আশরাফ শিকদার বলে উঠলেন, তোমরা সবাই যাও, আমার অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। কি? সুরাইয়া বিষাদ স্বরে বলে, এটা কি করে হয় বাবা? একটা দিনেরই তো ব্যাপার, একদিন অফিসে না গেলে কিচ্ছু হবে না। না মা, সম্ভব না। তোমরা যাও না তোমার শাশুড়িকে নিয়ে, সত্যি অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, তা না হলে যেতাম। সুরাইয়া আশরাফ শিকদারকে আর কিছু বলে না। রনি বলে, তাহলে যাচ্ছি আমরা। সুরাইয়া জাহানা বিবির উদ্দেশ্যে বলে, মা আপনি কি বলেন? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো। তারপর জাহানারা বিবি কিন্তু বলে থেমে যায়। সুরাইয়া জাহানারা বিবিকে বলে, কিন্তু কি মা? আমার নাতিটা বাড়িতে নেই, ওরে ছাড়া কিভাবে যায়? ও রাহি, সমস্যা নেই, আমি ওর পিতাকে বলবো আমরা যেখানে যাব রাহিকে সাথে করে ওই জায়গায় চলে যেতে। জাহানারা বিবি সুরাইয়াকে বলে। তাহলে আর কি? এর মধ্যে রনি উৎফুল্ল হয়ে বলে, তাহলে আমরা যাচ্ছি। সুরাইয়া অমিতকে উদ্দেশ্য করে বলে, আমরা তো সবাই যেতে রাজি, কিন্তু ভাই যে কিছু বলছে না। এর মধ্যে রনি বলে ওঠে, এই ভাই, তুমি আবার এখন না বলে আমাদের যাওয়া বন্ধ করে দিও না। অমিত বলে, না বলার কি আছে, সত্যি আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। স্টুডেন্টদের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে হবে। রনি আহ্লাদের ভঙ্গিতে বলে, এই ভাই, এসব কি? কাল শনিবার, কালও ভার্সিটি বন্ধ থাকবে, এখন অনেক সময় আছে। রনির এই কথাই অমিতের আর কিছু বলার থাকে না। অমিত খাবার টেবিল থেকে উঠতে উঠতে বলে, আমি কিছু জানি না, তোমরা যা ভালো বুঝো। রনি তৃপ্তি স্বরে বলে, তার মানে তুমি যাচ্ছ? অমিত কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে যায়। রনি সুরাইয়াকে বলে,
আপু, তাহলে আমাদের প্ল্যান কি? কখন যাচ্ছিস? এমনভাবে যাব যাতে সারা বিকেল ঘুরে রাতে ডিনার করে বাসায় ফিরতে পারি। খারাপ বললিনি। তাহলে আজ দুপুরের জন্য বিরিয়ানি আর চিকেন রান্না করব, আর রাতে বাইরে থেকে ডিনার করে বাসায় ফিরব। রনি সুরাইয়ার এই কথায় উৎফুল্ল হয়ে বলে। তাহলে তো দারুণ হবে। এরই মধ্যে আরজিন বলে, বাবা তো বললেন উনি যাচ্ছেন না, উনি তাহলে রাতে কি খাবে? আশরাফ শিকদার আরজিনকে বলে, তোমাকে ভাবতে হবে না মা, আমি তো অনেক রাত করে বাসায় আসি, তাই অনেক সময় রাতের খাবারটা অফিসের স্টাফদের দিয়ে এনে অফিসেই খেয়ে ফেলি। আজও না হয় তাই করব। ও, সুরাইয়া আশরাফকে বলে, তাহলে বাবা আপনি আজকে অফিসের জন্য বের হন। এই তো দুপুরে পর। যাক, তাহলে তো ভালোই হলো। রনি বলে। সবই তো ঠিক আছে, কিন্তু যাচ্ছিটা কোথায়? সুরাইয়া ভাবনা ভঙ্গিতে বলে, তা ভাবনার বিষয়, তবে ভাটিয়ারি লেক গেলে কেমন হয়? রনি বলে। খারাপ না। তারপর আরজিনকে উদ্দেশ্য করে বলে, তুই কখন গেছিস ভাটিয়ারি লেক? তাহলে আর কি, ভাটিয়ারি লেকেই যাব। দুপুরে খাবার খেয়ে সবাই তৈরি হয়ে থেকো। রনি এ কথা বলে উঠে পড়ে। এক এক করে সবাই নাস্তা খেয়ে যার যার কাজে চলে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায় তৈরি হওয়ার জন্য। আশরাফ শিকদারও বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। এই প্রথমবার আজিন অমিতের সাথে কোথাও বেড়াতে যাবে, তার জন্য সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কি পরে সে বাহিরে যাবে। পরক্ষণে তার ভাবনে আসে সে অমিতের সাথে ম্যাচিং করে কোনো একটা কালারের ড্রেস পরে যাবে। অমিত তখন ওয়াশরুমে ছিল। আজিন অমিতের বের হওয়া অপেক্ষায় রুমের মধ্যে পায়চারি করতে থাকে। মিনিট কয়েক পর অমিত ওয়াশরুম থেকে বের হলে আজিন অম্লান চেহারা নিয়ে বলে, আজকে আপনি কি কালার টি শার্ট অথবা শার্ট পরে যাবেন? আজরিনের এমন প্রশ্নে অমিতের চেহারা বিস্ময়কর হয়ে যায়। সে বলে ওঠে, কি কালার মানে? আজিন মলিন চেহারা নিয়ে বলে, না, এমনি জিজ্ঞেস করলাম। অমিতের কোনো প্রতিবাক্য নেই দেখে আজিন আলমারি থেকে নিজের পছন্দ মতো একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর আজিন ড্রেস পরে বাহিরে আসলে অবাক হয়ে অমিতের দিকে তাকিয়ে থাকে। অমিত তার ড্রেসের মতো সেম কালারের একটা শার্ট পরে। এই শার্টে অমিতকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আজিন ওয়াশরুমে দরজার সামনে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে দুহাত বাড়িয়ে দিয়ে কপালে হাত এনে বলে, কারণ নজর না লাগুক আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অমিতের তৈরি হওয়া দেখছে। একটু পর যখন অমিত আয়নার সামনে থেকে চলে আসার জন্য পিছন ঘোরে, তখন আজরিন তার দৃষ্টি সংযত করে। ঘন্টা খানেকের মধ্যে সবাই যার যার মতো তৈরি হয়ে গাড়ির কাছে চলে আসে, কিন্তু আজিন আর অমিত এখনও আসেনি। খানিকটা সময় পর তারা দুজনও চলে আসে। সুরাইয়া দুজনকে সেম কালারের পোশাক পরে বলে উঠল। সুরাইয়া এই কথায় অমিতের কোনো রিয়াক্ট না থাকলেও আজিন লজ্জে মৃদু হাসে। এদিকে রনি অমিতকে ইশারা করে বলে, ভাই, তোমাকে আর আজরিনকে তো বাইকে করে যেতে হবে। কেন? কেন মানে? সবাই এক গাড়িতে বসবে কি করে? কেন? আমি তো দেখি ঠিক আছে, তুই সামনে বসবো আর বাকিরা পিছে বসলেই তো হবে। আরে ভাই, আমরা এখানে যে কয়েকজন আছি তারা গেলে ঠিক তো হতো, কিন্তু কয়েক কিলো যাওয়ার পর রাহি আর অর্পিতা আছে না, ওরা কই বসবে? অমিত নিচু গলায় নিজেকে বলে, এই অর্পিতার বাচ্চাও না, ওর সাথে এক গাড়ি করে যাও থেকে এই মেয়েকে নিয়ে বাইকে করে যাওয়া অনেক ভালো। অন্তত আর যাই হোক, ওই অর্পিতার সো কল্ড মার্কা বকবক শুনতে হবে না। তারপর রনিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তাহলে আর কি করার, আমি বাইক নিয়েই আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু তোর বাইক নিয়ে যাব। ওকে ব্রো। তারপর জাহানার বিবি গাড়ির সামনে সিটে বসে পড়ে আর সুরাইয়া তার 3 বছরের ছেলেকে নিয়ে পিছনের সিটে বসে পড়ে। রনি ড্রাইভিং সিটে বসতে যাবে, তখনই অমিত রনিকে ডেকে সাইডে নিয়ে আসে। বলে, শোন ভাই, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ওই অর্পিতার বাচ্চা যেন আমার সাথে কোনো সিন ক্রিয়েট না করে, সেটা দেখার দায়িত্ব তোর। রনি অমিতের কাঁধে আলতো হাতে থাবা দিয়ে বলে, আরে ভাই, প্যারা নিও না, এখন তোমার বউ আছে না, তবুও যদি সিনস ক্রিয়েট করো তাহলে আমি তো আছি। তুমি বরং ভাবিয়ের বাইক নিয়ে রোমান্টিক এক লং ড্রাইভ দাও। এটা বলে রনি চলে গাড়িতে বসে পড়ল।
অমিত বাইক চালে তারপর গাড়ি ছাড়বে বলে গাড়ি নিয়ে রনি অমিতের অপেক্ষায় বসে আছে। একটু পর অমিত গ্যারেজ থেকে রনির বাইক নিয়ে বের হয়। আজিনের দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বলে, পরে নাও। আজিন অমিতের হাত থেকে হেলমেট নিয়ে মাথায় পরে নেয়, কিন্তু সে হেলমেটের বেল্ট লাগাতে পারে না দেখে অমিত বলে উঠল, তুমি এখনো হেলমেটের বেল্ট লাগানো শিখো নাই? দাও আমি পরিয়ে দিচ্ছি। সামান্য একটা বেল্ট লাগানো নিয়ে তুমি যেভাবে যুদ্ধ শুরু করলে। অপরাধীর মতো আজিন অমিতের কথা শুনে তারপর অমিত আজিনকে হেলমেট পরিয়ে দিলে আজিন বাইকে উঠে বসে পড়ে। বাইক নিয়ে তারা যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পিছনে গাড়ি থেকে জাহানারা বিবি অমিতকে বলে, বাবা সাবধানে যাস আর বাইক আস্তে চালাস। রনিও অমিতের পিছে পিছে নিজেদের গাড়ি ছেড়ে দেয়। কয়েক কিলো যাওয়ার পর অর্পিতা আর রাহিকেও গাড়িতে তুলে নেয়, কিন্তু অর্পিতা অমিতকে কোথাও দেখতে না পেয়ে বলে উঠল, অমিত ভাইয়া যে আসলো না। রনি বলে, কেন, আমাকে দেখে কি খুশি হও নাই? অমিত ভাইকে দিয়ে কি করবে? ভাই এখন মিঙ্গেল মানুষ, আমায় নিয়ে ভাবো আমি সিঙ্গেল আছি। রনির কথাই অর্পিতা বিরক্তি নিয়ে বলে, এখানে মিঙ্গেল সিঙ্গেলের কথা কোথা থেকে আসলো? অমিত ভাই আসে নাই তাই জিজ্ঞেস করলাম। সুরেয়া বলে। অর্পিতা বিস্ময়কর চেহারা নিয়ে বলে, আসছে মানে? আরে এক গাড়িতে তো সবারই যাওয়া সম্ভব না, তাই অমিত আর আজরিন বাইকে আমাদের আগে আছে। সুরেয়ার কথা শুনে অর্পিতার হাস্যমুখ নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। কে জানে, হয়তো অমিতের সাথে বাইকে আজিন আসে এ কথাটা শোনায়। কয়েক ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে রনিরা পৌঁছে গেল ভাটিয়ারি লেক। আজিন আর অমিত তাদের আসার মিনিট 10 আগে পৌঁছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আজিন চারপাশ দেখতেছিল আর অমিত বাইকের সাথে হেলেন দিয়ে মোবাইল স্কুল করতেছিল। অর্পিতা সবার আগে গাড়ি থেকে নেমে অমিতের বাইকের দিকে আসতেছিল। সেই মুহূর্তে আজিনের নজর পড়ে রনিদের আসা গাড়ির দিকে। তাদের গাড়ি থেকে নামতে দেখে আজিন বলে উঠল, এই তো সবাই এসে পড়েছে। অমিত তখন আজিনের কথাই মোবাইল থেকে নজর সরিয়ে গাড়ির দিকে তাকিয়ে দেখে অর্পিতা তার দিকে আসতেছে। তখন বাড়ির লোকেদের কাছে যার জন্য আজিনও পা বালে অমিত পিছন থেকে আজিনের হাত টেনে ধরে। আজিন পিছন থেকে অমিতের চোখে চোখ রাখে। অমিত বলে, কই যাচ্ছ? আজিন বিস্ময়কর স্বরে বলে, গাড়ির কাছে। গাড়ির কাছে যেতে হবে না, সবাই এখানে আসবে, এখানেই দাঁড়াও। এর মধ্যে অর্পিতা এসে পৌঁছে যায় তাদের কাছে। অমিতকে উদ্দেশ্য করে অর্পিতা বলে, ভালো আছেন? অমিত গম্ভীর স্বরে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। অর্পিতা আবার আজিনকে উদ্দেশ্য করে বলে, তাহলে তুমি আজরিন? তারপর আজিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি অর্পিতা। আজিনও অর্পিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাস্যময় মুখে মাথা নাড়ে। রনি গাড়ি থেকে অমিতকে ডেকে বলে, ভাই বাইক পার্কিং করবে না? আসো একটা ভালো জায়গা দেখে বাইক আর গাড়িটা পার্কিং করি। অমিত তখন বাইকে উঠতে উঠতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, আমি বাইক পার্কিং করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, সাবধানে থেকো আর নিজের খেয়াল রাখবে। আশঙ্কিক অমিতের এত কেয়ার আজিন খানিকটা বিচলিত হয় যে অমিত আজিনের সাথে ভালোভাবে কথা বলে না। সে কিনা বাইক পার্কিং করবে তা তাকে বলে যাচ্ছে, তার সাথে কেয়ারিং কথাটাও বলেছে। অমিতের এই আশঙ্কিক আচরণ তাকে বিচলিত করলেও তার মনকে মুগ্ধ করে, কারণ অন্য একটি মেয়ের সামনে অমিত যে তার সাথে যত্নশীল আচরণ করলো সেটা তার কাছে অনেক বড় পাওনা। অমিত চলে যাওয়ার পর অর্পিতা আজিনকে বলে, অমিত অনেক যত্নশীল আর দায়িত্ববান, তাই না? অর্পিতার এই কথায় আজিন হাস্যময় মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অর্পিতা উৎফুল্ল নিয়ে আরও বলে উঠল, তুমি জানো? এরই মধ্যে রাহি দৌড়ে এসে আজিনকে জড়িয়ে ধরে। বয়সে রাহি আজিনের থেকে বছর খানেকের ছোট, তো তাই তো দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ। অনেকদিন পর দুজনে দেখা, দুজনে কত কথা, আর বাকিরা অমিত আর রনির আসার অপেক্ষায় আছে। একটু পর রনি আর অমিত এসে পড়ে। তারপর তারা কথা বলতে বলতে লেকের চারপাশে একসাথে হেঁটে দেখে। কিছুটা সময় পর সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে, এই রনি, তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? একটু তো রাফিকে আমার কাছ থেকে নিয়ে কোলে নিতে পারো।
তোমার এত বড় ছেলেকে কোলে নিয়ে হাঁটবা? ওরে তো একটু হাঁটাও, আমার কাছে দাও, আমি ওরে হাত ধরাটাই হাঁটাই। কিছুটা হাঁটার পর তারা ছবি তোলার জন্য ভালো একটা জায়গা দেখে। সবাই যার যার মতো করে ছবি তোলে আর অমিত রাফিকে কোলে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। একটু পর অর্পিতা অমিতের কাছে এসে বলে, আপনার সাথে একটা সেলফি নেওয়া যাবে? অমিত বলে, হ্যাঁ, যাবে না কেন, দাঁড়াও। এটা বলে অমিত আজরিনকে ডাক দেয়। আজরিন তখন রাহির সাথে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত। অমিতের ডাকে আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে অমিতের কাছে আসে। অমিতকে উদ্দেশ্য করে আজরিন বলে, কিছু বলবো না, অর্পিতা আমাদের সাথে একটা সেলফি নিতে চাই, পাশে এসে দাঁড়াও। আজরিন অমিত কথায় তার পাশে দাঁড়ায় কিছুটা স্পেস নিয়ে, কিন্তু অমিত আজরিনকে বলে, তুমি মধ্যখানে আসো। আজরিন মিটি পায়ে হেঁটে এসে অর্পিতা আর অমিতের মধ্যখানে দাঁড়ায়। অমিতের আজরিনকে নিয়ে মাতামাতি দেখে অর্পিতার অমিত সেলফি নিতে রাজি হয়। সে হাস্যময় মুখচন্দন ছিল, তা নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। অমিত অর্পিতাকে বলে, নাও এবার সেলফি নাও। তারপর অর্পিতা কয়েক কপি সেলফি নিয়ে চলে যায়। অর্পিতার চলে যাওয়ার পর আজরিন অমিতকে বলে, আমি কি চলে যাব? অমিত আজরিনের এ কথায় কোনো উত্তর না দিয়ে বরং আজরিনকে রেখে নিজেই হেঁটে সামনের দিকে চলে যায়। আজরিন দাঁড়িয়ে থেকে অমিতের চলে যাওয়া দেখে আর ভাবে, ওনার আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, নিজেই ডেকে আনলো, সেলফি নিল, এখন আবার এমন ব্যবহার করছে কেন? রাহি দৌড়ে এসে রনির সামনে দাঁড়ায়, মিষ্টি স্বরে বলে, চাচ্চু, আমার কয়েকটা ছবি তুলে দেবে? রনি হেসে নিজের মোবাইল পকেটে নেয়, তারপর বলল, ছবি তুলতে হবে, দে তো মোবাইলটা দে। রাহির কাছ থেকে ফোন নিয়ে রনি মনোযোগ দিয়ে তার কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করে। ঠিক তখনই আজরিন ধীরে পেছন থেকে এসে রনির পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলে, আমাকেও কটা ছবি তুলে দেবে? রনি কটাক্ষ হেসে বলে, তোকেও ছবি তুলে দিতে হবে? তোর বরকে বলো না, উনি খুব ভালো ছবি তুলতে পারে। শুনেছি মার্সিডির বন্ধুরা নাকি সব সময় বলতো তোর বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ফটোগ্রাফার হওয়া উচিত। মার্গের পরিহাস দেখ, না হলো ফটোগ্রাফার, না হলো বিজনেসম্যান, শেষমেশ হয়ে গেলেন ভার্সিটির শিক্ষক। আজরিন একটু হেসে গলায় কোমলতা এনে জিজ্ঞেস করে, যদি ওনার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়া, তবে কেন নিজের স্বপ্ন বদলালো? রনি এক মুহূর্ত চুপ থেকে বলল, ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। কারো বানায় সাপুড়ে আর কারো বানায় সাপ। সাপুড়ের ভালোবাসার বিন যেভাবে বাজে, সাপও ঠিক সেইভাবে নাচে। আমি যদি কোনোদিন প্রেমে পড়ি, তবে ভাইয়ের মতো সাপ না, হব সাপুড়ে, কারণ সাপুড়ে ভালোবেসে রতনের প্রয়োজনে, আর সাপ ভালোবাসে নিজের অস্তিত্ব দিয়ে যে ভালোবাসে সেই মরে। রনির এই কথাগুলো আজরিনের মনে অমিতের ত্যাগের সত্যিটা আরও গভীরভাবে প্রকাশ করে দেয়। বুঝতে পারে নিজের বোন কিভাবে অমিতের ভেতরটা ভেঙে চুরে দিয়েছে। আজরিন চোখ নামিয়ে বলল, তাহলে এখন কি আমায় ছবি তুলে দেবে না? রনি হেসে বলল, তুলে নেব, তবে একটা শর্ত আছে। শর্ত? এখানে আবার পারিশ্রমিকের কথা আসে কোথা থেকে? অবাক হয়ে আজরিন শুধালো, মানবি কিনা বল, তোর জন্য এটা একদম ইজি। বলো কি শর্ত? রনি গলা পরিষ্কার করে একটু নিচু স্বরে বলল, তেমন কিছু না, ঐশীর জীবনের সাথে আমার জীবনের একটা সুতো গড়ার কাজটা তোকে করতে হবে। আল্লাহ সেতু তৈরি করবেন, কিন্তু কারণটা হবি তুই। আজরিন ভেঙচি কেটে বলল, আসছে। আচ্ছা, এখন আগে ছবি তুলে দাও। রনি আজরিনের কিছু সুন্দর ছবি তুলে দিল। হঠাৎ রনি বলে ওঠে, মায়ের সাথে ছবি তুলবি? আজরিন কিছুটা চমকে উঠে দূরে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে তাকে বিষণ্ণ মুখে বলল, উনি কি আমার সাথে ছবি তুলবেন অথবা তুলতে রাজি হবেন? রনি স্মিত হেসে বলল, রাজি করো না আমার কাজ, তুই বল তুলবি? তুমি রাজি করাতে পারলে নিশ্চয়ই। রনি তখন আজরিনকে বলে, তুই এখানেই থাক, আমি ভাইকে নিয়ে আসছি। অমিত মোবাইলে কথা বলছিল আর তার পাশে ছোট্ট রাফি হাঁটছিল। যদিও অমিত কথায় ব্যস্ত, তবুও চোখ রাফির দিকেই ছিল।
কল শেষ করে মোবাইলটা পকেটে রাখতেই রনি তার কাছে এসে বলে, চল ভাই, ছবি তুলবে। অমিত মুখে একরকম বিরক্তি নিয়ে বলে, এই জায়গায় অনেকবার এসেছি, বহু ছবি তুলেছি। রনি হালকা ভঙ্গিতে বলল, হয়তো এখানে তুমি বহুবার এসেছো, ছবি তুলেছো, কিন্তু আজ তুমি প্রথমবার এসেছো তোমার বউকে নিয়ে, তার সাথে একটা ছবিও নেই তোমার। আর তুমি আজরিন থেকে এতটা দূরে কেন থাকো? আজ প্রথমবার তোমার বউ তোমার সাথে বাইরে এসেছে, একটুখানি সময় তো দাও ওকে। ওর দিকে তাকিয়ে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, শুধু একটা ছবির অপেক্ষায়। তোমাদের দেখে কেউ বুঝবে না যে তোমরা কাপল। তোমাদের সম্পর্কের যে ফাটলটা আছে সেটা আমরা জানি, কিন্তু যদি তুমি এমনটা চালিয়ে যাও তাহলে খালামণি সুরাইয়াও বুঝে যাবে। এভাবে অনেক কষ্টে, অনেক চেষ্টায় রানী অবশেষে রাজি করার অমিতকে। অমিত এগিয়ে আসে। আজরিন প্রথমে অবাক, পরে খুশি, আর শেষে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। এটা তোদের জীবনে প্রথম একসাথে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্ত। অমিত রাফিকে কোল থেকে নামিয়ে আজিনের পাশে এসে দাঁড়ায়। আজিনের হৃদয়ে তখন ধুকপুক শব্দ, কাছাকাছি স্পর্শ, অনুভূতির ভার। রনি মজা করে বলে ওঠে, তোমরা এমনভাবে দাঁড়িয়ে আছো যেন জোর করে দাঁড় করানো হয়েছে। ভাই, এমন দাঁড়ালে হবে না। মনে হচ্ছে তুমি কোনো সেলিব্রিটি আর আজরিন তোমার ফ্যান। একটু স্বাভাবিক হও। আজরিন তোমার স্ত্রী। রনির কথাগুলো হালকা রসিকতা হলো, ভিতরে ছিল গভীর সততা। ঠিক তখনই দূর থেকে অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলে, তাদের দেখে বোঝা যাচ্ছে সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি। রুহির ধোকায় অমিত ক্ষত বিক্ষত হয়েছিল, আজিন সেই জায়গা পূরণ করতে এখনো পারেনি। অমিত হঠাৎ চোখ ঘুরিয়ে অর্পিতার চাহনি টের পায়, আর তাই হঠাৎই সে আজিনের কাঁধে হাত রাখে তাকে নিজের দিকে টেনে নেয়, এতটা জোরে যে আজিনের শরীর লেগে যায় তার বক্ষ পিঞ্জরে। সাথে আজিন বিস্ময়ে মুখ তুলে তাকিয়ে দেখে অমিত তাকিয়ে আছে তার চোখে চোখ রেখে। এক মুহূর্তে যেন সময় থেমে যায়। রনি ক্যামেরা ক্লিক করে ছবি তুলে ফেলে সেই চিরস্মরণীয় মুহূর্ত। ছবি দেখে রনি উল্লাসিত হয়ে বলে, এরকম ছবি তো চাইছিলাম ভাই। অমিত নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ছবি হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। রাফিকে নিয়ে অমিত চলে গেল। আজিন দৌড়ে এসে রনিকে বলে, দেখি দেখি ছবিটা কেমন হয়েছে। ছবি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ভাইয়া, এটাই আমার জীবনের সেরা ছবি। রনি কপট গর্বে বলে, বুঝতে হবে না ছবিটা কে তুলেছে। আজিন মুচকি হেসে বলে, ছবির সৌন্দর্য ক্যামেরাম্যানের নয়, যার ভাব ছিল তার, মানে অমিত ভাইয়ের। তবে ক্যামেরাম্যান হিসেবে তোমাকে কিছু ক্রেডিট অবশ্যই দিতে হয়। একটু থেমে সে আরো বলে, ভাইয়া, আমি কথা বলে দিচ্ছি, আমি চেষ্টা করব তোমার আর ঐশীর মাঝে একটা সেতু তৈরি করতে। আর বলো তো, এই গোমরামুখ মানুষটাকে কিভাবে রাজি করালে? রনি হেসে বলে, সেটা আমার সিক্রেট। তবে এটা ঠিক, ভাইকে রাজি করাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা আমি করেছি ঐশীর জন্য। তোর দেওয়া শর্ত পালনের ঘুষ হিসাবে ধরতে পারিস। আজিন ছবিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে তাদের মাঝখানে রাফিও হাসি মুখে দাঁড়িয়ে। ছবিটার সৌন্দর্য যেন একেবারে পূর্ণ হয়ে ওঠে। ছবিতে যেন এক টুকরো সুখী সংসার। আজিন মৃদু হাসে। রনি আজিনকে হাসতে দেখে বলে, পরে হাসবি, এখন চল সবাই ওইদিকে তাদের কাছে যাই, আর অনেক কিছু দেখার বাকি। তারপর রনি আজিন অন্যদের কাছে চলে যায়। সবাই একত্রিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় বোটে করে লেকে নামবে। লেকে নামার জন্য তারা আনন্দময় বোট রাইড ঘাটে চলে যায়। সেখান থেকে রনি একটা বোট ভাড়া করে, যেখানে বোটটার দুপাশে 4 জন করে মোট 8 জন বসতে পারবে। রনি বোটে সবার আগে এক এক করে মাহি, আজরিন, সুরাইয়া, জাহানার বিবি, অর্পিতার হাত ধরে তাদেরকেও বোটে উঠিয়ে নেয়। তারপর অমিত রাফিকে কোলে নিয়ে নিজেই উঠে পড়ে। সবাই যার যার জায়গায় বসে পড়ে। সুরাইয়া, আজরিন, রাহি, রনি বোটের এক পাশে বসে, তাদের সামনে অপর পাশে বসে জাহানার বিবি আর অর্পিতা। অমিত যখন রাফিকে সুরাইয়ার কোলে দিয়ে বসতে যাবে, তখন দেখে তার বসার জন্য যে জায়গাটুকু খালি আছে সেটা বোটের শেষ প্রান্তে, অর্পিতার পাশে। অর্পিতার মন এটা ভেবে প্রফুল্ল যে অমিতকে এখন বসতে হলে তার পাশেই বসতে হবে।
অমিত তিক্ততা নিয়ে এসে অর্পিতা থেকে কিছুটা ব্যবধান রেখে বসে পড়ে। এদিকে রাহি তার মোবাইলে তোলা ছবিগুলো আজরিনকে দেখাচ্ছিল, আর তারা দুজন ছবিগুলো নিয়ে মন্তব্য করছিল, যার কারণে আজরিন অমিতের বসার বিষয়টা খেয়াল করেনি। যখন বোট ছেড়ে দেয়, আজরিন মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকালে দেখে তার সামনে অর্পিতা, আর অর্পিতার পাশে অমিত। তার হাস্যময় মুখটা নিমেষেই মলিন হয়ে যায়। অমিত তখন মোবাইল স্ক্রল করতেছিল, কিন্তু আজরিনের এটা দেখে কিছুটা ভালো লাগে যে অমিত অর্পিতার পাশে বসলো, কিছুটা ব্যবধান নিয়ে বসেছে। তবুও তার মনের মধ্যে ছোট্ট একটা অপ্রাপ্তি কাজ করে যে সে অমিতের পাশে বসতে পারেনি। নিজের মধ্যে তার এটা নিয়ে আফসোস হতে থাকে। তবু সে কাউকে কিছু বুঝতে না দিয়ে আবার রায়ের সাথে মোবাইল দেখে। তার চোখ মোবাইলে হলো, তার মনের চোখ অর্পিতা আর অমিতের দিকে। বোট কিছুটা যাওয়ার পর অর্পিতা অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি তো অনেক ভালো ছবি তুলতে পারেন, আমায় কয়েকটা ছবি তুলে দিবেন? সারা বেলা ধরে আজরিন উৎফুল্ল থাকলেও অর্পিতার অমিতের পাশে বসা সে কিছুতেই মানতে পারে না। আজরিন বিষাদ মন নিয়ে লেকের চারপাশ দেখছে, আর চোখে এটা দেখছে যে অমিত অর্পিতার সাথে কেমন আচরণ করে, তার দুজন কি কথা বলে। এর মধ্যে আজরিন এটা খেয়াল করে অর্পিতা অমিতকে কিছু বলছে। সে সেটাও বুঝতে পারলো, এটা শুনতে পায় না যে অর্পিতা অমিতকে কি বলছে। অমিত মোবাইল থেকে চোখ সরিয়ে অর্পিতার দিকে তাকিয়ে বলে, কিছু বললে? বলছি আপনি তো খুব ভালো ছবি তুলতে পারেন, আমার কয়েকটা ছবি তুলে দিবেন? অমিত ভাবে সামান্য ছবি তুলে দিতেই তো বলল, তুলে দিতে তাতে কি সমস্যা? তারপর অমিত নিজের মোবাইল পকেটে রেখে অর্পিতার দিকে হাত বাড়িয়ে বলে, মোবাইল দাও। অমিতের এ কথাই অর্পিতা প্রফুল্ল হয়ে অমিতের দিকে মোবাইল দিতে দিতে বলে, তুলে দিবেন? তাহলে আমার মনে হয় আপনি যেখানে বসে আছেন আমি ওইখানে বসলে পিছনের ভিউটা সুন্দর আসবে। আপনি কি কষ্ট করে আমার জায়গায় এসে বসবেন? তাহলে আমি আপনার জায়গায় বসতে পারবো। অমিত মলিন স্বরে বলে, তাহলে সিট ছাড়ো। অর্পিতা বিস্ময়কর হয়ে বলে, হ্যাঁ। বলছি তুমি উঠে দাঁড়াতে, তাহলে আমি তোমার জায়গায় বসতে পারবো আর তুমি আমার জায়গায় বসতে পারবে। অর্পিতা অমিতের কথাই উঠে দাঁড়ায়, আর আজরিন সবটা অপলক দৃষ্টিতে দেখে। এতক্ষণ তো তার মধ্যে এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে অমিতের সাথে বসতে পারেনি, কিন্তু এখন অমিতের অর্পিতার সাথে কথা বলতে দেখে তার নিজের মধ্যে একটা অজানা ক্লেশ অনুভব হয়। অমিত বসার অবস্থায় অর্পিতার জায়গায় গিয়ে বসে, কিন্তু অর্পিতা যখন অমিতের জায়গায় বসতে যাবে তখন চলন্ত বোট হয়ে অর্পিতার শরীরে বাতাসের একটা ধাক্কা লাগায়, আর সে পড়ে যেতে নাই। তখন অমিত নিজের হাত দিয়ে অর্পিতার হাত শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকে নাই, আর বলে ওঠে, কি করো, এখনই তো পড়ে যেতে। অর্পিতা কোণ্ঠা স্বরে বলে, আপনি আছেন না, আমায় পড়ে যেতে দিলেন আর কই? অর্পিতার এই কথাই সাথে সাথে অমিত অর্পিতার হাত ছেড়ে দেয়। এদিকে আজরিন অমিত আর অর্পিতার সাথে হওয়া সব ঘটনাগুলো অপলক দৃষ্টিতে দেখছে। অমিতের এভাবে অর্পিতার হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকানো, অর্পিতার সাথে কথা বলা, এসব কিছু দেখে তার মনে এক অদ্ভুত ক্লেশ কাজ করে। সে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে লেকের চারপাশে ছবি তুলে নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করে। তার চোখে সে অন্যদিকে সরালেও তার মস্তিষ্ক বারবার তার চোখে অর্পিতা আর অমিতের দিকে নিয়ে যাচ্ছে। অমিত অর্পিতার ছবি তুলে দিচ্ছে, আর এদিকে আজরিনের ক্লেশ যেন বেড়েই চলেছে। অমিত কয়েকটা ছবি তুলে অর্পিতাকে তার মোবাইল ফিরিয়ে দিল, তারপর সে আর সেদিক থেকে সরল না, অর্পিতার জায়গাতেই বসে রইল। ফলে এখন সে একেবারে আজরিনের ঠিক সামনে। অমিত যখন একটু সামনে তাকায় তখন তার চোখ পড়ে আজরিনের পানে। সে দেখল আজরিন লেকের ভিডিও করে ক্যামেরা ধরা ফ্রেম, সেট, আলো, ছায়া মিলিয়ে সব ঠিকঠাক, শুধু একটা জিনিসই অন হয়নি, ভিডিও রেকর্ড বাটন। তা দেখে অমিত এক চিলতে হাসে। সে হয়তো আজরিনকে ব্যাপারটা বলতো, কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্পিতা তার কাছে এসে বসে। অমিতের তুলে দেওয়া ছবিগুলো দেখাতে চায়, মন্তব্য করতে চায়। অমিত তখন আজরিনের থেকে চোখ ফিরিয়ে নেয়, তাকায় অর্পিতার মোবাইলের দিকে। তার আর আজরিনকে বলা হয়ে ওঠে না ভিডিও অন করার কথা।
এদিকে আজিন আর চোখে দেখে অমিত এখন অর্পিতার মোবাইলের স্ক্রিনে ডুবে, দুজনের মাথা কাছে। আজিন তখন ভিডিও বন্ধ করতে যাবে, হঠাৎ চোখে পড়ে সে তো ভিডিও অনই করেনি। অবাক কণ্ঠে বলে ওঠে, ও মা, আমি তো ক্যামেরাই অন করিনি। তার মানে এতক্ষণ ধরে কিছু ভিডিও হয়নি। অমিতের কানে আসে আজিনের কথাটা। সে অর্পিতার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলেও মনটা ছিল আজিনের পানে। আজিনের কথায় তার ঠোঁটে আবারও সেই মৃদু হাসি রেখা। আজিন তাকিয়ে দেখে অমিত হাসছে, কিন্তু সে ভাবে অমিত বুঝি অর্পিতার সাথে হাসছে। সে চেয়ে থাকে অমিতের মুখের দিকে, সেই হাস্যমুখ মুখচন্দ্রের দিকে যেটা তার আপন হলো পর। ঠিক তখনই বাতাসে অর্পিতার চুল এসে অমিতের মুখ ছুঁয়ে যায়। অমিত স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়িয়ে অর্পিতার চুল সরিয়ে দেয় মুখ থেকে, বলে ওঠে, কি করছো? কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই অমিতের চোখ পড়ে তার সামনে বসে থাকা সেই মেয়েটির দিকে, যে তার কাগজে কলমে স্ত্রী। সে হয়তো সবচেয়ে আপন, অথচ এখন সবচেয়ে অবহেলিত। আজিনের মুখে বিষাদের ছায়া স্পষ্ট। সে নিঃশব্দে তাকিয়ে আছে অমিতের দিকে। স্বামীর চোখের সামনে অন্য নারীর চুল সরিয়ে দেওয়ার দৃশ্য তাকে কাটার মতো বিদ্ধ করেছে। অমিতের চোখে চোখ পড়তে সে তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নেয়। মোবাইলের স্ক্রিনে তাকায় যেন কিছুই হয়নি, কিন্তু সেই স্ক্রিনও আজ তাকে আশ্রয় দিতে পারছে না। তার হাত কেঁপে ওঠে, মোবাইল পড়ে যায় প্রায়। ভিতরে এক পশলা কান্নে সে জমে গলায়। দুফোঁটা জল ছলছল করে ওঠে চোখের কোণে। সে বা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে তা মুছে নেয়। চোখ কি সত্যি আত্মার আয়না? তবে কি অমিত আজিনের চোখে তাকিয়ে বুঝতে পারল সে ভিতরে পুড়ে যাচ্ছে, নাকি অমিতের চোখ আজও চোখের ভাষা বোঝার মতো সংবেদনশীল হয়নি? সেই মুহূর্তে হয়তো দুজনেই চুপ, কিন্তু নিঃশব্দে এক অপূর্ণতা, এক বিষাদ তাদের মাঝখানে জমে উঠল, যা কথার থেকেও গভীর। অমিত আজিন থেকে দৃষ্টি সরিয়ে নিচু গলায় অর্পিতাকে বলে, একটু দূরে গিয়ে বসবে? তোমার চুল আমার মুখে আসে, যেটা আমায় বিরক্ত করছে। আমাকে দেখাতে হবে না। যেগুলো তোমার মনে হয় ভালো আসেনি সেগুলো রিমুভ করে নাও। 20 মিনিটের মতো বোট লেকে থাকার পর আবার লেকের কিনারায় চলে আসে। তারপর সবাই এক এক করে দাঁড়িয়ে পড়ে বোট থেকে নামার জন্য। আগের মতো করে রনি সবাইকে নামিয়ে নেয়। সবাই নামার জন্য দাঁড়ালো। আজিন বসে থাকে। তা দেখে রনি অর্পিতাকে নামাতে নামাতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, আজিন বিষাদ স্বরে বলে, নামবো সবার শেষে, সবাই নামুক না। সবার নামা শেষে অমিত নামতে গেলে আজিনও অমিতের পিছে নামার জন্য দাঁড়ায়। তখন রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, অমিত রনির কথাই পিছন ফিরে ঘুরে আজিনের দিকে হাত বাড়ায়, কিন্তু আজিন অমিতের হাত উপেক্ষা করে অমিতের পাশ দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আজিনের হাত না ধরার বিষয়টা অমিত ভেবে উঠতে না পেরে তখনও হাত বাড়িয়ে আছে। আজিন যেই 2 কদম পা বাড়ালো, তখন সে জুতা বেঁকিয়ে পড়ে যেতে নিলে অমিতের বাড়ি দেওয়া হাতটা পাশ থেকে ধরে নেয়। অমিতও তাকে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। বাকিরা সবাই যার মতো করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, যার কারণে তারা বিষয়টা দেখতে পায় না। অমিত আজিনকে উদ্দেশ্য করে বলে, পায়ে লেগেছে? আজিন অভিমানী ভাষায় তিক্ততা স্বরে বলে, না, ছাড়ুন আমায়। নিজে থেকে হাত বাড়িয়ে দিলাম, ধরলে না। এখন দেখলে তো, পড়ে যাওয়ার সময় ধরার জন্য তোমায় আমার সেই হাতটাকেই বেছে নিতে হলো। লেকের ভিডিও করার সময় ক্যামেরা অন করতে মনে নেই, সেই রাগ এখন আমার হাতের উপর দেখাচ্ছ। আর আমি তোমায় ছাড়াবো মানে? ধরে তো তুমি আছো আমায় ভালোই, তখন আমার হাতটা ধরতে। এখন যদি পায়ে লেগে যেত? সেটা আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নিতাম। এটা বলে আজিন অভিমানী হয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। অমিত তার পিছন পিছন আসছে। 2টো সিঁড়ি উঠে আজিন 3 নম্বর সিঁড়িতে পা রাখে, কিন্তু সিঁড়ির কিনারায় পা না রাখায় আজিন পিছনে পড়ে যাচ্ছিল। আজিনকে পড়ে যেতে দেখে অমিত তড়িঘড়ি করে এসে পিছন থেকে তাকে ধরে ফেলে। আজিন অমিতের হাতে থাকা অবস্থায় মলিন চোখ করে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত গম্ভীর স্বরে আজিনের চোখের দিকে তাকিয়ে বলে, কি করো? দেখে হাঁটবে তো, এখনই তো আবার পড়ে যেতে। আজিন অভিমানী স্বরে বলে, কেন, আপনি আছেন না?
আপনিও তো আবার মেয়েদের পড়ে যাওয়া থেকে খুব ভালো আটকাতে পারেন। মানে ঘোড়ার ডিম বিরক্তি করে। ছাড়ুন আমায়, পড়ে গেলে পড়ে যেতাম, ব্যথা পেলে আমি পেতাম, তাতে আপনার কি? আপনাকে ধরতে বলল কে? এটা বলে আজরিন অমিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যায়। অমিত আজরিনের এরকম ব্যবহারে হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখে। রনি উপর থেকে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। রনির কথাই অমিত উপরের দিকে আসে। লেক থেকে ওঠার পর তারা সিদ্ধান্ত নেয় তারা এবার ভাটিয়ারি সানসেট পয়েন্টে যাবে সানসেট দেখার জন্য, যার জন্য সবাই লেকের পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে রনি অমিত গাড়ি আর বাইক আনার জন্য পার্কিং লটে যায়। একটু পর তারা দুজন এসে পড়ে। এরই মধ্যে অমিতের একটা কল আসে। সে বাইক থেকে নেমে কিছুটা দূরে চলে যায় কথা বলার জন্য। আজরিন সবার আগে গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে। রনি আজরিনকে বসতে দেখে বলে ওঠে,